Welcome to my class, my dear students of class 6 to 10, because today I have chosen the topics which can be benefited to the students of all the classes in high school level. So welcome to my class, dear students. Here at the very beginning, the introduction of the teacher as usual. I am Muhammad Taposh Khan, assistant teacher, Bria High School, Gazipur, and presentation is made for class 6 to 9 or 10. That's mean all the students can be benefited with it. So today I will take class on right form of verbs. Let us have a discussion on it. Learning outcomes. At the end of the lesson, we will be able to fill in the blank with right form of verbs. So here we can see some pictures along with examples. The first picture shows health is wealth. Second one, practice makes perfect. And third one, the moon shines at night. To mean universal truth or habitual fact, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ will always be present in definite tense. অর্থাৎ চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজ সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, রুলস, ফরমেশন আমরা সবাই জানি, তারপরেও যেহেতু আমি শুরু করছি আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। সাবজেক্ট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অবজেক্ট বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের শেষে এস অথবা ইয়ের যোগ করব। আবার বলি, সাবজেক্ট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অবজেক্ট বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ করব। তো প্রথম এক্সাম্পলে দেখো হেলথ ইজ ওয়েলথ, এখানে সাবজেক্ট হেলথ, ভার্ব ইজ সিঙ্গুলার, wealth object. দ্বিতীয়টায় practice makes perfect. Here practice is the subject. Since practice is singular number, so that we have used here make and we add here is. Practice singular হওয়ার কারণে আমরা এখানে make এর সাথে is যোগ করেছি, উত্তরটা হয়েছে makes। ঠিক তেমনি the moon shines at night, দেখো the moon কয়টি? একটি, তাই না? মুন একটি হওয়ার কারণে আমরা এখানে শাইনের সাথে কি যোগ করেছি? এস যোগ করেছি। তাহলে শাইন্স অ্যাট নাইট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। কি কারণে হইলো? কারণ আমার সাবজেক্ট ছিল সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার ফার্স্ট রুলসটা কি দাঁড়ালো? টু মিন ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ এবং ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যত চিরন্তন সত্য কথা আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ম্যান ইজ মর্টাল, এরকম যত চিরন্তন সত্য আছে সকল চিরন্তন সত্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড হিয়ার, সেটা কি? সাবজেক্ট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অবজেক্ট বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়ের যোগ হবে। সেকেন্ড ওয়ান, হি নট নো হাউ টু রাইড আ বাইসাইকেল। হি নট নো হাউ টু রাইড আ বাইসাইকেল। তাহলে এখানে দেখো নট নো যদি থাকে, রুলসটার দিকে তাকাও। ইফ দেয়ার ইজ নো বি ভার্ব, খেয়াল করো, ইফ দেয়ার ইজ নো বি ভার্ব, যদি কোনো বি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে ডো নট, ডাজ নট অর ডিড নট ইজ ইউজড টু মেক আ নেগেটিভ সেন্টেন্স অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স। সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাকে ওইখানে ডো নট, ডাজ নট অথবা ডিড নট বসাইতে হয়। যেমন এখানে উদাহরণে দেখো, হি হইল আমার সাবজেক্ট, সুতরাং আমি এখানে ডাজ নট দিয়েছি। যদি এখানে সাবজেক্ট হিসেবে হি না থেকে থাকতো দে, সেই ক্ষেত্রে আমরা এখানে দিতাম ডো নট। আর এখানে যদি কোনো পাস্ট ইন্ডিকেটিং বিষয় থাকতো, অর্থাৎ অতীতের ঘটনা বোঝায় এরকম কোনো বিষয় থাকতো, সেই ক্ষেত্রে আমরা এখানে দিতাম ডিড নট। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব না থাকে,
বি ভার্ব না থাকে, তখন আমাকে টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী ডো, ডাজ, ডো নট, ডাজ নট অথবা ডিড নট বসাইতে হবে। যেমন এখানে দেখো নট নো, এটা ধরো ব্র্যাকেটের মধ্যে আছে, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স, উই হ্যাভ টু ইউজ এই ডো নট, ডাজ নট অথবা ডিড নট, এটা ইউজ করতে হবে। Here, do you want to say something? Do you want to say something to me? Did you perform your duty properly? Look at the example here. To make a yes no question. Remember, to make a yes or no question with action verb, main verb, do, does or did used before subject. সেই ক্ষেত্রে ডো, ডাজ এবং ডিড বাক্যের শুরুতে বসবে যখন তুমি ইয়েস নো এরকম কোনো কোশ্চেন বোঝাবে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন যখন হবে না, সেই ক্ষেত্রে বাক্যের শুরুতে তোমাকে ডো, ডাজ অথবা ডিড বসাইতে হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে ডোন্ট, ডাজ নট, ডিড নট বসবে। তো এইখানে মূল ব্যাপার হলো যখন তুমি এটা ব্যবহার করবা সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এইখানে ব্যবহারের ক্ষেত্রে সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল করো, এখানে আছে ইউ সাবজেক্ট, সবাই দেখতেছো তো? সবাই দেখো এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ হওয়ার কারণে আমরা এখানে ডো দিয়ে কোশ্চেনটা করেছি। সাপোজ এখানে যদি হি থাকতো তাহলে আমরা কি দিতাম? হি থাকলে আমরা দিতাম এখানে ডাজ। অর্থাৎ ওই যে আমি একটু আগে যে রুলসে পড়েছি যে আমার অক্সিলারি ভার্ব ডো, ডাজ এবং ডিড এটা নির্ধারিত হবে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট। যখন আমাকে সেটা ইয়েস নো কোশ্চেন এরকম কোনো কিছু ইন্ডিকেট করবে সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব। এবং এখানে যে ডো, ডাজ এবং ডিড, আমার মূল কথা যেটা ডো, ডাজ এবং ডিড, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্টই নির্ধারিত হবে। এখানে যেমন আমরা ডিড দিয়েছি যেহেতু এখানে পাস্ট অতীতের ধরা হয়েছে, যে অতীতের কোনো একটা বিষয় এখানে ইন্ডিকেট করা হয়েছে সেই কারণে এখানে ডিড দেওয়া হয়েছে। আবার এখানে প্রেজেন্টের কোনো একটা জিনিস ইন্ডিকেট করা হয়েছে ডো দেওয়া হয়েছে এবং সাবজেক্ট হিসেবে ইউ আছে। যদি হি থাকতো তাহলে আমরা এখানে ডাজ দিতাম। এই বিষয়টা হলো এখানে গুরুত্বপূর্ণ। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে আমরা দিতাম ডোন্ট ইউ want to say something to me, আর এই ক্ষেত্রে did not you perform your own duty properly, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে একই রুলস অ্যাপ্লাই করতে হবে, একই ধরনেরই হবে আর কি, স্ট্রাকচারালি কোনো পার্থক্য হবে না, শুধু নট বসবে আর কি। খেয়াল করো, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক। তাহলে এখানে টু মেক এ ডাব্লিউএইচ কোশ্চেন, আমরা যদি একটা ডাব্লিউএইচ কোশ্চেন করতে চাই, ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছি, অর্থাৎ হো, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হোজ, এই ধরনের ওয়ার্ড দ্বারা যে কোশ্চেন করা হয় দ্যাট ইজ কল্ড ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে টু মেক আ ডাব্লিউএইচ কোশ্চেন, যখন আমরা কোনো ডাব্লিউএইচ কোশ্চেন করতে যাব তখনই কিন্তু অ্যাকশন ভার্বের পরে আগে ডো, ডাজ অথবা ডিড ইজ ইউজ বিফোর সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে বিফোর সাবজেক্টের আগে আমাকে কিন্তু ডো, ডাজ এবং ডিড সেটা নির্ধারণ হবে হলো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেই প্রথম রুলসের মতো, সাবজেক্ট যদি থার্ড পারসন বা সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে এক রুলস অ্যাপ্লাই করতে হবে। আবার যদি প্লোরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাকে ডো দিতে হবে। আর যদি পাস্ট ফর্মে হয় তখন আমরা ডিড ব্যবহার করব, তাই না? তাহলে আর যদি নেগেটিভ হয় তাহলে ডোন্ট, ডাজ নট, ডিড নট এরকম ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি ডাব্লিউএইচ কোশ্চেন, এই ভুলটা আমাদের প্রচুর হয়, এই ভুলটা মানে আমরা অনেক ভুল করি বিভিন্ন সময়, যে আমরা করি কি ডাব্লিউএইচ এর পরেই ওই ই দিয়ে দিই, সাবজেক্টটা দিয়ে দিই, কিন্তু মনে রাখতে হবে ডাব্লিউএইচ এর পরে আমাকে একটা ডো, ডাজ অথবা ডিড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট সেটা আমাকে ব্যবহার করতে হবে। যদি নেগেটিভ, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ডো, ডাজ অথবা ডিড ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা কোনো নেগেটিভ মিনিং ইন্ডিকেট করে ইন দ্যাট কেসেস আমরা ডোন্ট, ডাজন্ট অথবা ডিড নট ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। বিষয়টা আমি আবার বলি যেহেতু এটা বারবার ভুল হয় তোমাদের। তো ডাব্লিউএইচ এর পরে যে কোনো ক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন শুরু হইলে ডাব্লিউএইচ কোশ্চেনের পরে আমাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, সেটা ডো, ডাজ অথবা ডিড বসবে। ডো, ডাজ এবং ডিড যদি বসে তারপরে আমাকে কিন্তু সাবজেক্ট বসাইতে হবে।
আর যদি নেগেটিভ হয় তাহলে ডোন্ট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করতে হবে। যেমন এই যে এখানে উদাহরণটার দিকে তোমরা আবার একটু দেখো, উদাহরণটা কম আলোচনা। হোয়াট ডু ইউ লাইক, তাহলে এখানে ডো দেখো এখানে ওই যে সার্কেল করা আছে, তাই না? সার্কেল করা আছে এখানে, ডো কি জন্য সার্কেল করা আছে? এখানে আমার সাবজেক্ট হিসেবে আছে ইউ। যদি সাবজেক্ট হিসেবে এখানে ইউ না থেকে সাবজেক্ট হিসেবে থাকতো হি, তখন কিন্তু আমরা এখানে ডো ব্যবহার করতে পারতাম না। তখন আমাদেরকে কি ব্যবহার করতে হইতো? তখন আমাদেরকে ব্যবহার করতে হইতো ডাজ। তাহলে হোয়াট ডাজ হি লাইক হইতো তখন। আর যদি পাস্ট ফর্মে ইন্ডিকেট করতো, যে অতীতের কোনো ঘটনা বিষয় ইন্ডিকেট করতো, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতাম হোয়াট ডিড ইউ লাইক, হোয়াট ডিড ইউ লাইক তখন ব্যবহার করতাম। দ্যাটস মিন ডাব্লিউএস কোশ্চেনের পরে আমাকে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী ডো, ডাজ এবং ডিড অথবা ডোন্ট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করতে হয় বা ডিড নট ব্যবহার করতে হবে। দেন যদি কোনো সেন্টেন্স আমরা এই ওয়ার্ডগুলো পাই, লুক এট দি এক্সাম্পল হিয়ার, অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, নরমালি and such type of adverb in a sentence, এই ধরনের অ্যাডভার্ব গুলো যদি আমরা সেন্টেন্সে পাই তাহলে ওই সেন্টেন্সকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে কিন্তু আমাদের প্রিভিয়াস ধারণা আছে, কারণ একটু আগে আমি এটা ডিসকাশন করেছি যে হোয়াট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এন্ড হোয়াট অ্যাবাউট দ্য ফরমেশন অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাকে রিমেম্বার রাখতে হবে, মনে রাখতে হবে। সেটা হলো অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, নরমালি। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়ছি বা বিভিন্ন সময় আমরা জানি, আমাদের সিলেক্টেড বুকগুলোতে এইভাবেই দেওয়া আছে। তাহলে এ গুড স্টুডেন্ট প্রিপেয়ারস হিজ লেসন রেগুলারলি, তাহলে এ গুড স্টুডেন্ট প্রিপেয়ারস হিজ লেসন রেগুলারলি। লুক এট দ্য এক্সাম্পল, এখানে রেগুলারলি শব্দটা আছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু রেগুলারলি শব্দটা আছে। এই রেগুলারলি শব্দটা থাকার কারণে আমরা কিন্তু এখানে প্রিপেয়ারস দিলাম। আর এই গুড স্টুডেন্ট তুমি জানো একজন ভালো স্টুডেন্ট, তার মানে কি একজনকে বুঝাইছে, সুতরাং আমরা এখানে প্রিপেয়ারস দিলাম। তাহলে এই যে রেগুলারলি শব্দটা থাকার কারণে। আবার সেকেন্ড এক্সাম্পল, হি নেভার ওয়েস্ট হিজ টাইম, নেভার, দেখো এখানে রুলস এর মধ্যে কিন্তু দেওয়া আছে, যদি এই ধরনের শব্দগুলো থাকে তাহলে কিন্তু আমাকে এই মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, যেহেতু সাবজেক্ট আমার হি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটাকে অনুসরণ করতে হবে। দেন থার্ড এক্সাম্পল, ইউ ক্যান সি মেইনটেইনস, এখানে মেইনটেইনস দেওয়া আছে, তাই না? আবার ফোর্থ এক্সাম্পলে দেখো এখানে দেওয়া আছে ফলোস, অর্থাৎ এই যে চারটা উদাহরণ এখানে দেওয়া আছে, গুড স্টুডেন্ট prepares his lesson regularly, he never wastes his time, he maintains his daily routine punctually, he always follows his teachers। এই যে শব্দগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমার সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্যাট আমরা কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ করেছি। এবং এইখানে কিন্তু ওই যে ইন্ডিকেটিং ওয়ার্ড গুলো দেখো, রেগুলারলি, নেভার, ডেইলি, অলওয়েজ, এই যে শব্দগুলো ছিল, ফর দিস রিজন উই হ্যাভ ইউজড the formation or structure of present indefinite tense. Then একটা রাইট ফর্ম অফ দ্য ভার্বস যেগুলো এ পর্যন্ত করা হইলো, এর মধ্যে থেকে আমরা একটু প্র্যাকটিস করছি। আমি প্র্যাকটিস করব মূলত, তোমরা জাস্ট কেয়ারফুলি শুনবে আর কি। দেখো, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা তোমাদের পরীক্ষাতে কিন্তু এইভাবেই আসে। প্রথম সেন্টেন্সটা দেখার পরে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার এটা কোন টেন্সে আছে। তাহলে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আমরা প্রথম সেন্টেন্স দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম। নরমালি, তাহলে একটু আগে রুলস আমরা পড়ছি যে নরমালি হইলে কি হয়। নরমালি হি ড্যাশ এট 6 PM, তাহলে নরমালি হি কি হবে বলো? নরমালি হি Yes. এই যে এখানে গেট আছে, তাই না? তাহলে হি হওয়ার কারণে আমরা এখানে গেটের সাথে কি যোগ করব? এস। নরমালি হি গেটস আপ এট 6 AM, হি ড্যাশ হিজ মর্নিং প্রেয়ার রেগুলারলি, যে রেগুলারলি আছে, তাহলে যে আগের রুলসটা যেটা পড়ছে হুবহু সেটাই ফলো করছে। তাহলে নরমালি হি ড্যাশ হিজ মর্নিং প্রেয়ার রেগুলারলি, নরমালি হি প্রেয়ারের ক্ষেত্রে কি হয়? সে হয়, তাই না? তাহলে নরমালি হি সেজ হিজ প্রেয়ার
রেগুলারলি। ভেরি অফেন হি ড্যাশ আউট, তাহলে আবার হি আস, তাহলে ভেরি অফেন হি গোজ আউট। আমি একটু তাড়াতাড়ি করছি। টু এনজয় দ্য ফ্রেশ এয়ার বাই দ্য সাইড অফ দ্য রিভার, সামটাইমস হি ড্যাশ অন দ্য গ্রাস, সামটাইম হি কি হইতে পারে, সামটাইম হি ওয়াক্স দিতে পারো অন দ্য গ্রাস, ইউজুয়ালি হি ড্যাশ হিজ লেসনস ইন দ্য মর্নিং, ইউজুয়ালি হি মেক্স হিজ লেসন দিতে পারে। অর্থাৎ সকল ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে স্ট্রাকচার সেটাকে কিন্তু ইন্ডিকেট করতেছি। তারপরে জেনারেলি হি ড্যাশ হিজ বাথ, জেনারেলি হি টেকস হিজ বাথ, আচ্ছা তাহলে জেনারেলি হি তাহলে কি হবে, টেকস হিজ বাথ এট 8 AM। তারপরে হি হ্যাজ দ্য নিউজ পেপার ডেইলি, এটাও বুঝতে পারতেছো, তাহলে হি নিউজ পেপারের ক্ষেত্রে আমরা দেবো রিডস দ্য নিউজ পেপার ডেইলি। ইন দ্য ইভিনিং, সরি ইন আফটারনুন হি ড্যাশ উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, তাহলে হি যেহেতু আফটারনুন তার মানে হি প্লেস উইথ ফ্রেন্ডস। অর্থাৎ সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে আমরা মেনটেন করতেছি। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ভার্ব শেষে এস বাই এস দিচ্ছি। দেখো যখন কোনো সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকে, লুক এট দ্য এক্সাম্পল, এখানে কিন্তু সার্কেল করে দেওয়া আছে তোমার বোঝার সুবিধার্থে। তাহলে হ্যাভ থাকার কারণে আমরা এখানে কি দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 তোমরা যেটা বলো। আবার এখানে হ্যাজ থাকার কারণে আমরা এখানে কি দিলাম, কমপ্লিটেড, অর্থাৎ এই যে হ্যাজ থাকার কারণে আমাদেরকে V3 ব্যবহার করতে হলো। তাহলে আমার এখানে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ইউজড আফটার হ্যাভ, হ্যাজ অর হ্যাভিং। এখানে হ্যাভিংটা উল্লেখ করা হয়নি, এটা তোমরা জেনে রাখো যে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভিং যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেই ক্ষেত্রে তার পরবর্তী ভার্বটা অবশ্যই V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এখানে উদাহরণটার দিকে তাকাও, বাই দিস টাইম আই হ্যাভ ফিনিশড 30 kilograms of breakfast, and number 2 she has completed 5 miles at a stretch। তাহলে এই যে ব্যাপারগুলো অর্থাৎ এই যে হ্যাজ হওয়ার কারণে কমপ্লিটেড এবং হ্যাভ হওয়ার কারণে ফিনিশড আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে এখানে ওই উদাহরণটাই দেওয়া আছে, একটু খেয়াল করো। হি হ্যাড গট দ্য অ্যাওয়ার্ড, হি হ্যাড হওয়ার কারণে মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ গেট, গট আমরা জানি, তো হ্যাড হওয়ার কারণে আমরা এখানে গট এই ভার্বটি এখানে ব্যবহার করলাম। তাহলে V3 verb past participle form is used after had in past perfect tense, এটাও আমরা জানি, যেহেতু আমরা past perfect tense এর স্ট্রাকচার জানি যে past perfect tense হইলে মূল ভার্বের past participle form হবে। আচ্ছা রিমেম্বার ইউ হ্যাভ টু ইউজ হ্যাড আফটার এ পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে যদি দুইটা সেন্টেন্স থাকে, যদি একটা ক্লজ বা একটা অংশ সেন্টেন্সের দুইটা অংশ থাকে, তার মধ্যে একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আরেকটা অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার তো আমরা জানি, হ্যাড বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এ ধরনের অনেক উদাহরণ আছে। তারপরে দেখো যদি কোনো সেন্টেন্সে আমরা জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি এই ধরনের বিষয় পাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে কি কি শব্দ, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, এইগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সকে কোন টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টের একটা উদাহরণ বলো তো মাহি, প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ বলো। জি স্যার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ বলো, স্ট্রাকচার বলো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, তারপর হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে ওই স্ট্রাকচারটা আমরা কখন ফলো করব, যখন আমি সেন্টেন্সের মধ্যে এই যে ওয়ার্ডগুলো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো পাবো,
তখন আমি এটা ব্যবহার করব। দেখো, fill in the blanks with have, has and I had with V3 of the following verbs in the box below. You may have to use verb more than once. একটা ভার্বকে একাধিকবার ব্যবহার করা লাগতে পারে বা যাইতে পারে, সমস্যা নাই। খেয়াল করো, have you ever dash the wave of the sea, তাহলে seen দিতে পারো। have you ever seen, তাহলে এই দেখো have আছে, যার কারণে আমি কিন্তু এখানে কি ব্যবহার করলাম, see, saw, seen, অর্থাৎ have থাকলে মূল ভাবে past participle form হয়। no, I dash never seen the wave, তাহলে দেখো এখানে seen দেওয়া আছে, খেয়াল করো এখানে seen দেওয়া আছে। seen দেওয়া থাকার কারণে আমাকে বুঝতে হবে যে মূল ভাবে past participle form হয় যখন অক্সিলারি হিসেবে have অথবা has হয়। তাহলে আমি দিতে পারি নো, আই এর পরে তো হ্যাভ হয়, তাহলে নো আই হ্যাভ নেভার সিন দ্য ওয়েভ বাট মাই ব্রাদার ড্যাশ ম্যানি ওয়েভস, তাহলে মাই ব্রাদার দেওয়া আছে একজন, তাহলে হ্যাজ সিন ম্যানি ওয়েভস। দেন অলরেডি, দেখো এই যে অলরেডি দেওয়া আছে, আমার রুলসে কিন্তু দেওয়া ছিল যে অলরেডি থাকলে কোন টেন্স হবে তোমরা জানো। অলরেডি আই হ্যাজ দ্য স্প্রিং, তাহলে অলরেডি আই হ্যাভ সিন অথবা অলরেডি আই হ্যাভ এনজয়েড দ্য স্প্রিং। I told you that, দেখো এই যে I told you, আমি বলছিলাম যে দুইটা সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়ে যায় আর একটা কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। তাহলে I told you, এটা কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমার কিন্তু এখানে I dash a waterfall last year, তাহলে কিন্তু এখানে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। I had enjoyed অথবা I had seen a waterfall last year, অর্থাৎ had দিতে হইলো এবং তারপরে seen অথবা enjoyed দিতে হইলো। which dash a nice view, তাহলে which has been অথবা had been a nice view, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট করতেছে আমরা has been দেই, which has been a nice view। যাই হোক এখানে ওনারা আনসার দিয়েছে। এখন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স নেভার টেকস এনি টেন্স উইদাউট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে জানি তো না? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অনুনয় ইত্যাদি বোঝায় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো টেন্সে হবে না। যেমন এখানে দুইটা এক্সাম্পল, ডোন্ট ফিল টেনশন, দুশ্চিন্তা করো না। লেট মি থিঙ্ক এ বিট, আমাকে একটু চিন্তা করতে দাও। এই যে দুইটা উদাহরণ, দুইটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ এবং দুইটা উদাহরণে দেখো কিন্তু ডোন্ট দেওয়া আছে, দ্যাটস মিন এটা প্রেজেন্ট। আবার থিঙ্ক প্রেজেন্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানেই সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হলো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কখনো অন্য কোনো টেন্সে হবে না, এটা একদম মাথায় রাখতে হবে। দেখো, fill in the blanks with right form of the verbs of your own, তুমি নিজে নিজে এই right form of the verbs গুলো এখন করবে। দেখো, dash up from sleep early in the morning, I dash in the morning and dash your morning prayer, then dash a walk in the fresh air for a while, dash back home and dash a light breakfast, dash to your reading room to complete your homework, dash your teachers, don't dash with your friends, let them dash by you, never dash ill of others। খেয়াল করো, dash up from bed early in the morning and say, আচ্ছা তাহলে get up from bed early in the morning, imperative sentence কিন্তু, get up from bed early in the morning, সকালে বেলা ঘুম থেকে উঠো, and say your morning prayer, এবং তোমার মর্নিং যে প্রেয়ার ফজরের নামাজ সেটা পড়ো। then have a walk in the fresh air for a while, কিছু সময়ের জন্য মুক্ত বাতাসের মধ্যে ওখানে হাঁটো। কাম ব্যাক হোম, টেক এ লাইট ব্রেকফাস্ট, হালকা নাস্তা খাও। ড্যাশ টু ইউর রিডিং রুম টু কমপ্লিট, গো টু ইউর রিডিং রুম টু কমপ্লিট ইউর হোমওয়ার্ক। ড্যাশ ইউর টিচার্স, ফলো ইউর টিচার্স। ডোন্ট ড্যাশ উইথ ইউর ফ্রেন্ডস, ডোন্ট কোয়ারেল দিতে পারো উইথ ইউর ফ্রেন্ডস। লেট দেম ড্যাশ বাই ইউ, লেট দেম সিট বাই ইউ। নেভার ড্যাশ ইল অফ আদার্স, নেভার স্পিক ইল অফ আদার্স। অর্থাৎ এখানে যতগুলো সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে প্রত্যেকটা কিন্তু আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হলো, যেটা আগের স্লাইডে উদাহরণ আমরা রুলসগুলো আলোচনা করেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেটাকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেন এখানে দেখো,
রুলসটার দিকে তাকাও। ইফ দেয়ার আর টু ভার্বস ইন এ সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স সেখানে দুইটা ভার্ব, খেয়াল করো একটা সিম্পল সেন্টেন্স সেখানে দুইটা ভার্ব, তাহলে নেক্সট ওয়ান ইজ চেঞ্জড বাই অ্যাডিং আইএনজি, রাইটিং টু বিফোর দ্য ভার্ব অর মেকিং ইট ইন পাস্ট পার্টিসিপল। তিন ভাবে করতে পারি আমরা এটাকে, আমরা চেঞ্জ করতে পারি তিন ভাবে। প্রথমত কি দেখো এখানে আই স এ বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, দেখো স একটা ভার্ব আমরা জানি, সি স সিন, ফ্লাই ফ্লিউ ফ্লোন এটাও আমরা জানি, তাহলে দুইটা ভার্ব, স ভার্ব ফ্লাই ভার্ব, সেজন্য ভার্বের সাথে আমরা এখানে আইএনজি যোগ করলাম। পরেরটা দেখো নো ওয়ান শুড লাইক টু ইট অ্যান আইসক্রিম, যাই হোক এখানে লাইক একটা ভার্ব, ইট একটা ভার্ব, দুইটা ভার্ব, সেই কারণে পরের ভার্বের সাথে আমরা টু ইনফিনিটিভ দিয়েও করতে পারি। তুমি যদি ইচ্ছা করো যে স্যার আইএনজি টাইএনজি দেবো না, আমি টু দিয়ে করবো, তাহলেও করতে পারো, কোনো সমস্যা নেই। এন্ড লাস্ট ওয়ান হি গট মি, দেখো হি গট মি রিটেন, অর্থাৎ এই যে এখানে বলছে শেষেরটা দেখো অর মেকিং ইট ইন পাস্ট পার্টিসিপল, অর্থাৎ রাইট, রোট, রিটেন, রিটেন হলো রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই রাইট মানে সেই পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা সেটাকে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে তিনটা বিষয় আমরা দেখলাম, আই স এ বার্ড ফ্লাইং আইএনজি যোগ করতে পারি, নো ওয়ান শুড লাইক টু ইট টু ইনফিনিটিভ করতে পারি, এন্ড হি গট মি রিটেন অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা করতে পারি। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো একটু দেখো, উই সি দ্য হর্স, সি আছে তাই না, সি থাকার কারণে পরে ভার্বের সাথে কি হবে আইএনজি, তাহলে উই সি দ্য হর্স আমরা কি দেখতে পাচ্ছি, হর্স কি হচ্ছে রানিং। তারপর দি ম্যান লাইকস টু ড্যাশ দ্য হর্স, টু আছে তার মানে রাইট, দি ম্যান লাইকস টু রাইড দ্য হর্স, হি মেড দ্য হর্স ওয়েল, কি হবে ট্রেন্ড, সে হর্সটাকে খুব ভালো কি করাইছে মানে প্রশিক্ষিত করাইছে আর কি, ট্রেনিং করাইছে। এভরিওয়ান লাইকস টু ড্যাশ হর্স রেস, এভরিওয়ান লাইকস টু আছে তাহলে ওয়াচ, লাইক আছে দেখো দুইটা ভার্ব, আমরা টু ইনফিনিটিভ করতে পারি, তাহলে এভরিওয়ান লাইকস টু ওয়াচ অর এনজয় হর্স রেস, পিপল ইউজড হর্স গোয়িং আ লং ডিস্টেন্স ইন অ্যানসিয়েন্ট টাইমস, তাহলে ইউজড হওয়ার কারণে পরের ভার্বের সাথে আমরা আইএনজি দিলাম এইখানে, অর্থাৎ আমরা এইখানে দুটো ভার্ব পাশাপাশি থাকলে সেটাকে আমরা আইএনজি ফর্ম করতে পারি, টু ইনফিনিটিভ করতে পারি, আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েও করতে পারি, যার উদাহরণ আমরা এখানে প্রায় 5টা উদাহরণ দিয়ে দেখলাম। নেক্সট, it has been raining for 2 hours or it had been raining for last 2 hours, উদাহরণ দুইটার দিকে একটু খেয়াল করতে হবে। বলো স্যার 9:37 বেজে গিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই আগের ক্লাস তো 5 মিনিট পরে শুরু হয়েছে, যার কারণে এটা 5 মিনিট বা 7 মিনিট, আগের ক্লাস তো একটু পরে শুরু হয়েছে না, ওই ক্লাসে সময় বেশি নিছে তো, যার কারণে এখানে 2-3 মিনিট বেশি গেলে সমস্যা নাই, এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। হ্যাঁ, স্যারকে বলা আছে আর কি, হ্যাঁ স্যার ওইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। আচ্ছা, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স আর ইট হ্যাড বিন রেইনিং ফর লাস্ট 2 আওয়ার্স, পার্থক্যটা দেখতে পাচ্ছ? যদি লাস্ট শব্দটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হচ্ছে, অর্থাৎ হ্যাড বিন দিতে হচ্ছে এবং মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম দিতে হচ্ছে। আর যেহেতু লাস্ট শব্দটা এখানে নাই প্রথম উদাহরণে, যার কারণে আমাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হ্যাড বিন দিতে হলে এবং মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম দিতে হলো। অর্থাৎ ফর থাকার পরে যদি কোনো সময়ের উল্লেখ থাকে, ফর থাকার পরে যদি কোনো সময়ের উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। কিন্তু যদি সময়ের আগে লাস্ট কথাটা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে সেটাকে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর লাস্ট কথাটা উল্লেখ না থাকলে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উদাহরণটা আমরা জানি, ফর, সিন্স, লং টাইম, লং আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 5 ডেজ, এ উইক, এই ধরনের যে কোনো সময় যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। তাহলে এই যে রুলসগুলো আজকে আমাদের পড়া হলো, সেই রুলসগুলো আমরা যথাযথভাবে বাসায় পড়বো এবং আগামী ক্লাসেও আমরা এই রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর আরো অনেক রুলস আছে, আরো কিছু রুলস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।